সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম মোকাবেলা কিভাবে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব কাজী সিরাজ, রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনাম সেগুলো আমরা একটু দেখে নিই। গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়, পরিবারের কেউ নিখোঁজ থাকলে জানানোর আহ্বান র্যাবের। আবারও সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যের ডাক বিএনপির, শ্রদ্ধা জানাতে না গিয়ে বেগম জিয়া প্রমাণ করেছেন তিনি ঐক্য চান না, জবাব আওয়ামী লীগের। পারিবারিক ও সামাজিক বন্ধনের শিথিলতার কারণে সন্তানরা ঝুঁকছে জঙ্গিবাদের দিকে, সামাজিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পরামর্শ। বরিশালের কীর্তনখোলা নদীতে স্টিমারের সঙ্গে লঞ্চের সংঘর্ষে স্টিমারের 5 যাত্রী নিহত, আহত অন্তত 20। গাইবান্ধায় 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 5 জন নিহত। এবং ঈদ আনন্দ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখ মানুষের ঢল, যাত্রী হয়রানি বন্ধে অতিরিক্ত পুলিশ মোতায়েন। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা স্বাভাবিকভাবে আজকে যেটা আলোচনা করব, আমাদের যে আলোচনার শিরোনাম মোকাবেলা কিভাবে। সিরাজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে গত 1 তারিখের রাতে যে ঘটনা ঘটল গুলশানে, জঙ্গিবাদী হামলার ঘটনা, এর পরবর্তীতে যে বাংলাদেশে যে সন্ত্রাসের নতুন একটা মাত্রা দেখা দিয়েছে, এটাকে কিভাবে মোকাবেলা করা যায় বা কি করা যায় বিভিন্নভাবে কথা হচ্ছে। আমরা দেখি গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একটা কথা বলেছেন এবং এটা নিয়ে আবার রাজনীতিতে কথাবার্তা শুরু হয়েছে। তো এটা একটা ওনার একটা কথা। আরও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন যে পারিবারিক বন্ধন এইসবের বিষয়গুলো আসছে। আজকে দেখি র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, কেউ যদি আপনার অল্প বয়স্ক সন্তান যদি নিখোঁজ থাকে খুব দ্রুত র্যাবকে জানান। বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। যে তো আমরা প্রথমেই এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কথাটা কালকে বলেছেন, আজকে আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বলেছেন। এটা নিয়ে আবার রাজনৈতিক প্রতিক্রিয়াও হয়েছে। গতকাল বিএনপি চেয়ারপারসনকে কোনো কোশ্চেন নেননি, কিন্তু আজকে কিন্তু কোশ্চেন নিতে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আওয়ামী লীগ বলছে জামাতকে ছেড়ে আসেন, তাহলে ঐক্য সম্ভব। এই ধরনের কথাবার্তাগুলি হচ্ছে। সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ। প্রথমেই আমি যেটা বলতে চাই, সংকটটা একটা রাজনৈতিক সংকট। এটা এই সামান্য এই মারামারি খুন করে বোম ফাটাফাটি একটা হিরোইজম দেখানোর এটা বলে আমার মনে হচ্ছে না। এটাকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে কাজগুলো করা হচ্ছে এবং এটাকে রাজনৈতিক সিদ্ধান্তে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এর বিকল্প কোনো কিছু আছে বলে অন্য যেগুলো বলা হচ্ছে পারিবারিক বন্ধন, এটা বটেই। পারিবারিক বন্ধন আমাদের শিথিল হয়েছে। লক্ষ্য নিয়ে এটা লক্ষ্য করবে যে ঘটনা 1 তারিখে ঘটলো, এখানে আগে সবার একটা ধারণা ছিল মাদ্রাসার মোল্লারা, মাদ্রাসা যারা পরে টুপি মাথায় পাঞ্জাবি মাথায় দেয়া পড়া, এই লোকগুলো বোধহয় এই কাজগুলো করে। এই কিছু হলে আঙ্গুলটা ওদের দিকে দেখানো হয়, এই জামাত শিবির দেখিয়ে দেওয়া হয়, বিএনপি দেখিয়ে দেওয়া হয়, বা এরকম মানে এদের দিকে আঙ্গুল দেওয়া হয়। কিন্তু 1 তারিখে ঘটনা দেখা গেল এগুলো সবগুলো 4-5 জনের, যেটা একজনের হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে, বাকি সবগুলো স্কলাস্টিকা এটা ওইটা সব হাইফাই পরিবার থেকে আসা লোক, এবং এদের ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত মানে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তানরা। এদের কোনো অভাব অনটন থেকে বা অন্যদের কথা যেটা বলা হয় মাদ্রাসা পড়াবো, অন্যদের সামাজিক বা পারিবারিক অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে তারা অবহেলিত বা অবজ্ঞার শিকার। এই জন্য তারা একটা ক্রোধ থাকে এদের মধ্যে, পাওয়ার, অর্থনৈতিক ভাবে একটু সমৃদ্ধি অর্জনের। তাদের মধ্যে যে হিংসা, প্রতিহিংসা, এগুলো শ্রেণী হিংসা এটা বলা যায়, যে ওগুলো কারণ তারা সমস্ত থেকে ওদেরকে সহজে
একদিকে অর্থনৈতিক আর একটা ধর্মীয়, যে একটা আবেগ ইয়ে দিয়ে, যে মরলে বাঁচতে তো গাজী আর মরলে শহীদ বেহেশতে যাবে। কিন্তু এখন যাদের সম্পর্কে জানা যাচ্ছে এরা তো ওই পর্যায়ের ওই শ্রেণীভুক্ত লোক নয়, তো এদেরকে কিভাবে আচ্ছা এটা আমরা যদি ওই ঐক্যের কথাতে আসি, ওকে আমি সে জায়গায় আসি। তো কাজে এখন এই জিনিসটা একটা এটা রাজনৈতিক সংকট আমি যেটা মনে করি। হ্যাঁ, পারিবারিক বন্ধন, পারিবারিক আসলে ঐক্যের পথে আওয়ামী লীগ বিএনপি কতটুকু এই বাস্তবতাটা যদি আমি আলোচনা প্রথম করেন। কথা ঐক্য হচ্ছে জনগণের ঐক্য। প্রাইম মিনিস্টার একটা বক্তব্য দিয়েছেন, জনগণের ঐক্যের কথা বলেছেন, বিএনপি চেয়ারপারসন উনিও বলেছেন, জনগণের ঐক্যের কথা বলেছেন। তা আমি যেটা মনে, এগুলো আমার কাছে কেন মনে হয় যে এগুলো রাজনৈতিক কথা বলার দরকার, জনগণ এটা চাচ্ছে, আপনারা কিছু করছেন না কেন, দুজনের দিকে নজর। তো ওনারা ওই জন্য বলছে আমরা তো চাচ্ছি, এরকম চাওয়ায় কিছু হবে না। রাজনৈতিক জনগণের ঐক্য এরকম অনেকে বলেন, কিছু কিছু লোক বলেন সামাজিক প্রতিষ্ঠানগুলো বা বুদ্ধিজীবীরা, মানে এই সুশীল সমাজ, এরা উদ্যোগ দিলে এরকম হবে না। বিকজ আমাদের দেশের জনসমাজ শার্পলি বিভক্ত দুই ভাগে। একেবারে মোটা অঙ্কে বললে আওয়ামী লীগের জনগণ, বিএনপির জনগণ, এরকম হয়ে গেছে। তো এখানে বেগম শেখ হাসিনা প্রধানমন্ত্রী মাননীয়, তিনি যদি একটা আহ্বান যেন জনগণ আসলে ঐক্যবদ্ধ হন, ওনার আওয়ামী লীগের লোকজন ছাড়া ওনার ডাকে কেউ ঐক্যবদ্ধ হবে, আমার ব্যক্তিগত ধারণা। একইভাবে বেগম জিয়া যদি এরকম আহ্বান জানান যে ভাই সব জনগণ আপনারা আসলে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করি, ওনার বিএনপির সমর্থক, ওনার সমর্থক যারা, এরা ছাড়া আওয়ামী লীগের লোকজন ওনার ডাকে সাড়া দেবে না। অবস্থাটা এখন এই দুই নেত্রী, দুই দল আজকে বাংলাদেশের অবস্থাটাকে জনগণের মধ্যে এই জায়গায় কিন্তু নিয়ে ঠেকিয়েছেন। এবং এই অবস্থা আমি যেটা মনে করি, উপরে রাজনৈতিক ঐক্য, বিশেষ করে প্রধান দুটি রাজনৈতিক দলের ঐক্য ছাড়া, সমঝোতা ছাড়া এই ঐক্য হবে না এবং জনগণের ঐক্য গড়ে উঠবে না। এবং এটার জন্য আমি মনে করি দুজনের অনুভূতিটা আমরা শ্রদ্ধা জানাই, দুজনেই মনে করছেন যে জনগণের মধ্যে একটা ঐক্য দরকার, এটা জাতীয় সংকট, ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবিলা করতে হবে। কিন্তু ঐক্যটা গড়ার জন্য প্রধানত এই দুটি রাজনৈতিক দল, দুই নেত্রীকে, এবং বিশেষ করে আমি বলি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উদ্যোগটা ওনাদের পক্ষ থেকে নিলে আমার মনে হয় এটা দ্রুত হবে, ঐক্য হবে। যে ঐক্যর কথা বলা হচ্ছে, কিন্তু মানে এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আদর্শগত যে বিষয়টি। জি, আমি একটা অনেস্ট কথা বলি, আমি কিন্তু অনেকাংশে সিরাজ ভাইয়ের বক্তব্যের সাথে একমত। কিন্তু আমার মনে হয় যে সিরাজ ভাই যেভাবে বলেছেন, এটা হলো কিছুটা মানে আবেগও আছে। আমরা যদি আবার আবেগটা থেকে যাই, আবেগটা যদি এখান থেকে সরাই, তাহলে যেটা হবে, আমরা যদিও প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার বক্তব্যের, আমাদের পত্রিকার আজকে লিডও যে তাদের সুরটা এক হয়েছে, কিন্তু আমি কিন্তু পুরোটা বক্তৃতাই ভালো করে শুনেছি, এটা বাণী কিন্তু এক না, বক্তব্য এক না, বক্তব্যের মধ্যে যার যার অবস্থানটাই আছে। যেমন বিএনপির বক্তব্যে আছে তাদের ভাষায় যেটা গণতন্ত্রহীনতার বা মানে রিপ্রেজেন্টেটিভ গভর্নেন্সের অভাবের কথাটা এইভাবে হয় না, বিরোধী দলকে যেমন এই কথাটা এখানে একটু আমি পড়তে চাই। এই ঘটনায় আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও ত্রুটি এবং সন্ত্রাসীদের সামর্থ্য প্রকটভাবে ফুটে উঠেছে। বিএনপি চেয়ারপারসনের। আবার আপনি যদি প্রধানমন্ত্রীর বক্তব্যেও যান, সেখানেও তিনি বলেছেন যারা গণতান্ত্রিকভাবে তাদের অবস্থান তৈরি করতে না পেরে তারা এগুলি করছে। সুতরাং দুইজনের বক্তব্যে বা আমি যেটা দোষারোপ করা, সেটা কিন্তু করা হয়েছে, ডাইরেক্টলি নাম উল্লেখ করা হয়নি, ব্লেমটা আছে, কিন্তু খুবই সাটল। এটাই হলো আমি বলছি সুরের এক। তারা সবাই জাতীয় ঐক্যের কথা বলছেন, কিন্তু ওই যে বললাম মানে সুরে এক, কিন্তু বাণীতে বা বক্তব্যে এখানে ডিফারেন্সটা রয়ে গেছে। এখন কিন্তু দুই পক্ষ যে উপলব্ধি করছেন, এবং আমি সিরাজ ভাইয়ের সাথে একমত, বাংলাদেশটা বিভক্ত, কিন্তু এই বিভক্তটা আমি হয়তো ব্যাখ্যা করবো এটা আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। এখন আমার কথা হলো, বাংলাদেশে কিন্তু এরকম হইতে পারে না যে একটা দেশ একপন্থী হবে, মানে সবাই আওয়ামী লীগ হবে, এটা তো ভাবাই যায় না। তো আমাদেরকে আওয়ামী লীগেরও একটা বিরোধী রাজনৈতিক শক্তি কিন্তু মানে ব্যবস্থা করতে হবে। এখন আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের উপরই দায়িত্ব পড়ে গেছে যে এন্টি আওয়ামী লীগের কি হবে তার একটা স্পেস তৈরি করা। আমি এখানে বিএনপির নামও নিব না, জামায়াতের নাম নিব না, এটা কিন্তু দরকার হবে। নইলে সামাজিক যে ভারসাম্য, আমাদের গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই ভারসাম্যটা বিনষ্ট হচ্ছে। মানে যে কোনো একটা মানুষ
যদি তার একটা প্রতিপক্ষ দাঁড়ায়, তাহলে অন্যের যদি তার আশ্রয় একটা জায়গা না থাকে, মানে আরেকটা শক্তি না থাকে, তাহলে কখনোই সামাজিক ভারসাম্য টিকবে না। জি, কাসেম ভাই, আওয়ামী লীগের নাহিম ভাই যেটা বললেন, আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে এনটি আওয়ামী লীগের মানে একটা প্ল্যাটফর্ম হতে দেয়া, স্পেস দিতে হবে আর কি, হতে দেয়া, বিরোধী একটা স্পেসও লাগে। না, আমি তো স্ট্রংলি এটা একমত যে আসলে বাংলাদেশের রাজনীতি স্টেক হোল্ডার, যদি আপনি টোটাল মানে রাজনৈতিক অবস্থাটা দেখেন, আপনি স্টেক হোল্ডার আওয়ামী লীগ আর বিএনপি। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। এখন হয়তো বিএনপি এনটি আওয়ামী লীগ রাজনীতিতে জায়গাটা তারা নিয়েছেন। এখন ইয়েটা হচ্ছে যে আপনার স্পেস যদি বিএনপিকে ওইভাবে দেওয়া না হয় বা তারা যদি মাঠে টিকতে না পারে, তাহলে কিন্তু সমস্যাটা দিন দিন আর প্রকট হবে। এখন বিএনপি নেত্রী যেই কথাগুলো বলছেন, এগুলো কিন্তু আমাদের যথেষ্ট কগনিজেন্সে নিতে হবে। এখন রাজনৈতিকভাবে আমরা যতই সমালোচনা করি, পক্ষে যাই বিপক্ষে যাই, বিভাজনটা একটা স্পষ্ট। বিভাজনটা বাংলাদেশের রাজনীতি, যে কথাটা সিরাজ ভাই বললেন, যে বিভাজনটা স্পষ্ট, আওয়ামী লীগ এবং তার বিরোধী একটা শক্তি বিএনপি। নাইমুল ইসলাম খান যেটা বললেন, যেখানে আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় একটা মানে আপনার বিরোধী একটা অংশ আছে না। এখন আজকের প্রেক্ষাপটে হয়তো এটা এই নেতৃত্বটা চলে গেছে বিএনপির কাছে। হ্যাঁ, যেটা নাইমুল ইসলাম খান বলে, এনটি আওয়ামী লীগ ভোটটা কিন্তু এখন বিএনপি লিড করছেন। এখন বিএনপিকে যদি স্পেস না দেওয়া হয়, তারা যে গত 5ই জানুয়ারি নির্বাচনে না, যে তারা একটা আমি আমার মতে, আমার বিশ্লেষণ, হয়তো আমার সাথে ওনারা একমত হবেন, যে রেজাল্ট কি, কে ক্ষমতায় গেল, এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে নির্বাচনটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় নাই, যেহেতু বিএনপি যায় নাই, এবং না যাওয়ার ফলে ক্ষমতার রাজনীতি যে ভারসাম্যটা, এই ভারসাম্যটা রইল না, ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে আজকে। যার ফলে আপনার এই যে আজকে ধরেন আমাদের যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, এই উত্তেজনার কিন্তু অনেকটা কারণই হচ্ছে যে রাজনীতিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আপনি কোথায় দেখছেন? রাজনীতি না, যথেষ্ট উত্তেজনা আছে। আমরা যতই যাই বলি না কেন, উত্তেজনা একটা। এটা উত্তেজনা না বলে কি আপনি অনিশ্চয়তা বলবেন? অশান্তি, অনিশ্চয়তা না, আপনি যেভাবে বলেন, আমি বলি আমার মতো করে যে একটা হ্যাঁ, আমার মতো হয়তো এটা উত্তেজনা আছে। আপনি হয়তো মনে করেন এই একটা গ্যাপ আছে, এই গ্যাপের কারণে একটা অস্থিরতা বিরাজ করছে। যেটা যেভাবেই বলেন, ইন প্রেজেন্স অফ একটা মেজর স্টেক হোল্ডার ইন পলিটিক্স, বিএনপি রাজনৈতিক দল, তারা যদি পার্লামেন্টে না থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা একটা প্রকটভাবে এটা হতে পারে। এখন সমস্যাটা হচ্ছে যে দুইজনেই কিন্তু উপলব্ধি করছেন, দুই নেত্রী উপলব্ধি করছেন যে এইটার একটা সংকটের সমাধান হওয়া উচিত। এখন প্যাসেজটা কি, আমরা হয়তো সংকট দেখছি, তো সামনে তো আরো সংকট হতে পারে। সংকট মাননীয় মানে আপনার প্রধানমন্ত্রীও বলছেন, বিরোধী দল খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনও বলছেন, সবাই কিন্তু সংকটের কথা বলছেন, আরো সামনে আরো কিছু হতে পারে। এখন সেটাকে ধরে রেখে আমাদের দেশটা দেশপ্রেম থেকে যদি আপনারা চিন্তা করি আমরা সবাই, তাহলে এই সংকটের সমাধানটা কি? আজকে সিগনিফিকেন্ট দুই নেত্রী কিন্তু আপনার একটা ঐক্যের ডাক দিয়েছেন, দুইজনের কাছ থেকে এই কথা এসছে। এখন এই ঐক্যটা হবে, এই কথাটা এখন বিষয় ঐক্যের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে মূল সমস্যা হচ্ছে জামাত। না, এখন আমি একটা আজকে যদি অফিসিয়ালি আপনি যে যে সুরঞ্জিত সেনগুপ্ত, উনি একটা রিঅ্যাকশন দিয়েছেন যে জামাতকে বাদ দিলে এই ঐক্যের সূচনা হতে পারে, এইরকম একটা কথা বলেছেন। কিন্তু প্রক্ষান্তরে যে কথা একটু আগে আপনি বলছেন, যে এটা আমি টেলিভিশন দেখলাম, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় বিএনপির মহাসচিব, তিনি যখন প্রশ্ন করা হয়েছিল, তাকে তিনি জবাব দিয়েছেন যে এর থেকে মন মানসিকতা বোঝা যায় সরকার, যে সরকার ঐক্য চায় না। না, সরকার ঐক্য চায় না, এর থেকে মন মানসিকতা বোঝা যায়, এইরকম একটা কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে জামাতকে বাদ দেওয়ার প্রশ্ন উঠেছে, কথা বলছেন, মানে এটা যদি কংগ্রেস নেন, সুনীল সেনগুপ্ত এটা আওয়ামী লীগের স্ট্যান্ড ধরে নেন যে জামাতকে তারা বাদ দিতে চায়, বাদ দেওয়ার পরে একটা কথাবার্তা হতে পারে, সংলাপ হতে পারে, একটা সমস্যা সমাধানের জন্য আওয়ামী লীগ হয়তো স্টেপ দিতে পারে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এর থেকে আওয়ামী লীগের মানে ক্ষমতাসীনদের মন মানসিকতা বোঝা যায়। তো মন মানসিকতা, উনি ঐক্য হবে না এই কথাটা বলেন নাই, কিন্তু মন মানসিকতা দিয়ে এইটা আমার বিশ্লেষণ হচ্ছে, জামাতকে বিএনপি ছেড়ে দেবে এরকমটা মনে হচ্ছে না। হ্যাঁ, যদি বিএনপি না ছাড়ে, এটা কোনোদিন ঐক্য সম্ভব বাংলাদেশে? আমার কথা যে প্রথমত বিএনপির যে স্টেটমেন্টটা, মির্জা ফখরুল ইসলাম গত কয়েকদিন ধরে বলে আসছেন যে এই সংকট মোকাবিলার জন্য জাতীয় ঐক্য দরকার। বিএনপি পজিটিভলি বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, সেখানে উনি কোথাও কি বলেছেন যে জাতীয় ঐক্যে আমাদের যে, উনি 20 দলের কথা বলেন নাই, উনি বিএনপির পক্ষ থেকে কথা বলেছেন, এবং এমন কথা উনি কোনো শর্ত দেন নাই যে আমরা ঐক্য করবো, আমাদের জোট টোট আমাদের সঙ্গে যারা আছেন তাদের জামাতের সঙ্গে নিয়ে আমরা বসবো, এটা কিন্তু উনি বলেন নাই।
জামাতকে সঙ্গে রাখার কথা, জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের উদ্যোগ দিতে হবে, এটা কিন্তু বলে নাই। কিন্তু সিরাজ ভাই, আপনি যদি মির্জা আলমগীর আমার কথা শেষ করি, তাহলে আওয়ামী লীগ কেন বলছে যে জামাতের প্রশ্নে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে এই প্রশ্ন তো সরকার সম্পর্কেও আসবে। আপনাদের নিশ্চয় মনে আছে আমরা জামাত ব্যান করার কথা বহুদিন ধরে শুনছি, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়েছে, আইনমন্ত্রী নিজের মুখে বলেছেন, মিডিয়ায় এসছে, আমরা একটু আলোচনা করেছি, গত ডিসেম্বর মাসে উনি বলছেন খসড়া প্রস্তুত এবং মন্ত্রিসভায় এটা উঠবে, আলোচনা হবে জানুয়ারিতে 16 সালের জানুয়ারিতে সংসদ প্রথম অধিবেশনে এটা পাস হবে, জামাত ব্যান্ড হয়ে যাবে। আজকে কি মাস? দিস ইজ মান্থ অফ জুলাই। 6 মাসের মধ্যে এগুলো নড়চড় নেই, নড়চড়, এবং গত কয়েকদিন ধরে বাজারে আওয়াজ আছে যে জামাতকে ব্যান করা হবে না। তো সরকারের এই চিন্তা থেকে বিএনপির মনে এই সংশয় তো জাগতেই পারে যে এই মুহূর্তে তারা জোটটোর যদি ভেঙে দেয়, জোটটোর থেকে যদি আলাদা বেটের করে দেয়, তাইলে জামাতের সঙ্গে আওয়ামী লীগ একটা অ্যারেঞ্জমেন্টের জন্য, সুইট অ্যারেঞ্জমেন্টের পরিকল্পনা থেকেই জামাত সম্পর্কে তাদের 6 মাস আগে 8 মাস আগে যে সিদ্ধান্ত ছিল সেখানে ফিরে এসছে। কাজে এখন এই ইস্যুটা জামাতের কথা, যেহেতু বিএনপির সঙ্গে সরকার বিএনপিকে ডাকবে, সরকার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যদি ঐক্য উদ্যোগটা নেওয়াই হয় যে আমরা উই ইনভাইট অনলি বিএনপি, ও জোট টোট বুঝি না, মানে এটা আওয়ামী লীগ বিএনপি মিটিং হবে, আমি যেটা বলছি আওয়ামী লীগ বিএনপি মিটিং হবে, এবং বিএনপি যদি বলে আমরা জামাত ছাড়া বিএনপি যদি বলে জামাত ছাড়া আমরা যাব না, তাইলে বিএনপির অবস্থাটা ক্লিয়ার হবে যে না, এই মুহূর্তে জামাতকে নিয়ে এই আলোচনায় অন্তত বসা যায় না। আমি এখানে একই সাথে এটা বলতে চাচ্ছেন যে বিএনপি যদি দায়িত্ব দেয় যে জামাত কে ব্যান করার কথা আপনারা বলছেন, ব্যান করেন। আচ্ছা, এখানে তো একটা রাজনৈতিক দিক আছে যে মানে জামাতের তো অ্যাসেট আছে, সমস্যাটা কিন্তু অ্যাসেটের ভাগাভাগিটা কিভাবে হবে। আমি একদম অনেস্টলি বলি, জামায়াতে ইসলামী মানে অ্যাজ ইট ইজ, মানে নামে জামায়াতে ইসলামী থাকবে না, এটা জামায়াতে ইসলামীও রেডি, তারাও অন্য নামটাম নিয়ে। একটা জিনিস দেখবেন, যুদ্ধাপরাধী এখানে একটা লেয়ার, এই যুদ্ধাপরাধী তো শেষ হবে, এই বিচারের সঙ্গে সঙ্গে জামাতের যুদ্ধাপরাধীও শেষ, তাদের বিরুদ্ধে অপরাধও শেষ, তাদের নামটাও যখন চেঞ্জ হয়ে যাবে, জামাতের এখন আমি বলছি চেতনা আদর্শের ব্যাপারে তো আমাদের সংবিধানে কিছু না, তারা তো একটা নতুন নাম নিয়ে তারা করবে, আপনি বাধা দিবেন কিভাবে? তো আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক সংকট কিন্তু ওই জায়গায়। এই একই কারণে আওয়ামী লীগ এই মুহূর্তে ব্যান করার রাজনৈতিক আত্মঘাতী মনে করছে, আর বিএনপি ছেড়ে দেওয়াটার রাজনৈতিক আত্মঘাতী মনে করছে। এখন আবারও বলি, এটা মূলত কিন্তু সম্পদের সমস্যা, কারণ জামাতের তো সম্পদ আছে, এবং দুই সম্পদ, একটা হলো ভোটার সম্পদ আর একটা হলো অর্থ সম্পদ। তো এই এবং রাজনৈতিক শক্তি হিসেবে তারা তো একটা কমিটেড ডিভোটেড একটা বিশাল গ্রুপ, মানে দেখাই গেছে 5% ভোট হলো তো 50 লক্ষ ভোট, 50 লক্ষ ভোট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে অ্যাসেটটার ভাগাভাগি কি হবে, মানে অ্যাসেটটার ভাগাভাগিও না, আমি শব্দটা আবার কারেক্ট করি, মানে অ্যাসেটের মানে মানে সুবিধাভোগী কে হবে, এটা বিএনপি চাইতেছে যে কৌশল, হ্যাঁ বেনিফিটটাকে নেবে। বিএনপি চাচ্ছে এমন ভাবে কৌশলী অবস্থান যাতে তাদের পুরোটা থেকে যায়, আর আওয়ামী লীগ চাচ্ছে জামাত ব্যান্ড হলে সবাই বিএনপিতে জয়েন করবে, বা নতুন একটা দল হবে সেটা বিএনপির সাথে থাকবে। এটা যদি তারা কমিটমেন্টটা উপরে উপরে না রাখে তাহলে এটা হবে কেন? আর আওয়ামী লীগ ভাবতেছে বিএনপি যদি তাদেরকে বিএনপিকে দিয়ে যদি জোর করে বের করে দেওয়া যায়, তখন এটাতে একটা ভাগাভাগি হবে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ কি চায় ফান্ডামেন্টালি, তাদের সমর্থনের বেসটা দুই একজন মানে তাদের সঙ্গে যারা ঐতিহাসিকভাবে থাকে সকলে মিলে যেন একটা 51 to 52% ভোটের দিকে চলে যায়, এটা আওয়ামী লীগের টার্গেট। আর বিএনপি টার্গেট হলো বিএনপি 51% আনা। তাদের এই ভোটার টানাটানির যে খেলা, এটাই হচ্ছে মৌলিক। এটা কোনোদিন বিএনপিও মুখে কিন্তু এই কথাগুলি আলোচনা করবে না, সো আপনি কিন্তু শুনবেন না, এইভাবে কথাটা হবে না। কিন্তু কার্যত এটা সম্পদের এটার পরে আমরা অন্য বিষয়ে আসবো, যে ওই বৈশ্বিক যে চাপটা আসছে সেটা নিয়ে আসবো। আপনি এই জামাত বিএনপি আওয়ামী লীগের এই সমীকরণটা নিয়ে যদি আমি আমার সমীকরণ যারা সবাই সিরাজ ভাই যেটা বললেন, এটাও আমি একটা ফোন নিয়ে এই বিষয়ে একটা ফোন আছে, একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি স্যার, আমার নামটা হচ্ছে তামিল, আমি মুগদা থেকে বলছি। জি বলেন। জি স্যার, একটা মন্তব্য করতে চাই স্যার। আজকের আলোচনাটা আমি ভেবেছিলাম গুলশান ইস্যু নিয়ে, কিন্তু স্যার দেখছি আলোচনাটা হচ্ছে রাজনৈতিক ইস্যু নিয়ে। কিন্তু স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে গুলশান ইস্যু নিয়ে।
জি, গুলশানের প্রেক্ষিতেই কিন্তু বলেন, আমাদের অসুবিধা রাজনীতির নেই, হ্যাঁ। বিষয়টি নিয়ে আলোচনা আসছে। যে আপনি গুলশানের বিষয়ে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। জি স্যার। স্যার এখন স্যার গুলশানের ইস্যুতে স্যার যে জঙ্গি হামলার ব্যাপারটা ঘটছে স্যার, সেক্ষেত্রে স্যার আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে এই জিনিসটা ফেস করে আসতেছি। স্যার আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। স্যার ছোটবেলায় স্কুলে বা কলেজে যখন পড়তাম তখন দেখতাম স্যার আমাদের আশেপাশেই কিছু লোক ঘুরঘুর করছে, 4-5 জন যাদের আমরা চিনি না, বাট স্যার তারা আমাদেরকে কিশোর আলো দিত বা স্যার জামাতের দিকে উদ্বুদ্ধ বা মনে করেন ধর্মীয় কোনো কিছুতে উদ্বুদ্ধ হওয়ার নাম করে আমাদের অন্যদিকে টেনে নেওয়ার চেষ্টা করতো এবং তাদের সেই সবের পিছনে লজিক থাকতো, এটা আমি দেখতাম। তো যেহেতু তাদের একটা লজিক আছে এইসবের পিছনে, তাহলে তো এতগুলো মানুষ যেত না সেখানে। তো সেগুলার তো স্যার কোনো অ্যান্টি লজিক আমরা এখনো বের করতে পারি নাই। একেবারে শিবির যে আমরা যখন কলেজ লাইফে ছিলাম তখন শিবির যেভাবে কাজ করতো, আমাদের বইয়ের ফাঁকে বাসায় গিয়ে আবিষ্কার করতাম যে আমার ক্লাসের কোনো বন্ধু একটা চিকন বই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা অনেকেই আবিষ্কার করেছি। 77-78 প্রশ্নটা করলেন, খুব ভাইটাল কোশ্চেন। উনি কিন্তু ওনার অভিজ্ঞতা থেকে একেবারে দৃশ্যমান যেটা উনি দেখেছেন। সোনাইস অভিম যে আমরাও একটা নতুন তথ্য জানতে পারলাম যে এইরকম এইভাবেই এটা এই তথ্য অনেক আসছে, কিন্তু ফেসবুকে যদি আপনি দেখেন, আজকে আমি নিজে ফেসবুকের একটা স্টোরি দিয়ে এসেছি, একটা মেয়ে বলছে কিভাবে শি বিকেম এ মেম্বার অফ মানে উইমেন ছাত্র শিবির ইত্যাদি। আচ্ছা, আমি একটু আলোচনা যাই, ওইটা তো তার কথা উনি বলছেন যে উনি কি দেখেছেন। এখন সিরাজ ভাই যে কথাটা একটু আগে বলছিলেন, না আমরা মোকাবেলা কিভাবে করব সেই বিষয়টি আমি একটু বলি। সিরাজ ভাই যে কথাটা বলছিলেন, জামাত আওয়ামী লীগ বিএনপি, এই জামাত প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি ঐক্য হলো না, কিন্তু সরকার কি বসে থাকবে? না, এখন তো করতে হবে। সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্বটা হচ্ছে জানমালের নিরাপত্তা। এই কথাটাই কিন্তু বললেন যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে সরকারের প্রথম দায়িত্ব। হ্যাঁ, একেবারে অঙ্কুরে এই বিষয়গুলো বিনাশ করতে হবে আপনি যদি রাইট। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আজকে যে প্রশ্নটা উঠছে যে আপনি একটা কথা বলছেন যে ওই যে কি বলে পারিবারিক বন্ধনের, সামাজিক বন্ধনের শিথিলতা, এটা কিন্তু একটা ভাইরাল কোশ্চেন। আপনি দেখবেন যে জয়েন্ট ফ্যামিলি যে কনসেপ্ট আমাদের মধ্যে ছিল, এই কনসেপ্টগুলো কিন্তু দিন দিন এই যে ভাই থাকা, এগুলি কিন্তু আজকে আর নাই। তারপরে এক্সট্রা যদি আপনি ধরেন এক্সট্রা কতগুলো কাজ ছিল যেটা আমরা যখন ছাত্রাবস্থায় ছিলাম, যে খেলার মাঠে যাওয়া, কালচারাল অ্যাক্টিভিটিসে মানে আপনার জড়িয়ে যাওয়া, এই তারপরে আপনার মানে কালচার, খেলাধুলা, হ্যাঁ, এগুলি কিন্তু আজকে দেখবেন যে নাই। এখন সবগুলো মাঠ নাই দেশের মধ্যে, কেউ খেলাধুলা করতে যাচ্ছে না, আপনার স্পেসগুলো পাচ্ছে না। কালচারাল অ্যাক্টিভিটিস কালকে আমাদের এখানে আলোচনা হলো যে শিক্ষানীতি প্রণয়ন হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে যে এই বিষয়টি, মানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক পড়া পাঠ, মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করা, এই বিষয়টি এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় করা যাচ্ছে না, মাদ্রাসায় করা যাচ্ছে না। বাংলাদেশের 71-এর মতো ঘটনা আপনার মুক্তিযুদ্ধের দেশ হয়ে গেছে। এটা তো ফেসবুক দেওয়া হয় নাই, এটা কিভাবে হচ্ছে? ওই কালচারাল অ্যাক্টিভিটিস থেকে চিন্তা চেতনা দেওয়া হচ্ছে। কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, ওই ভিতর দিকে কিন্তু এই মুক্তিযুদ্ধটা হয়ে গেছে, এবং যেটা পরবর্তীতে রাজনৈতিকভাবে আমাদের সামনে এসছে। 71-এর মতো মানে আমরা মুক্তিযুদ্ধের মানে জড়িয়ে পড়েছি এবং স্বাধীন করেছি দেশকে। কিন্তু আপনি কি মনে করেন সেই অ্যাক্টিভিটিস গুলো দেশে আছে? আর এখন প্রত্যেকটা ছেলে মেয়ে ঘরের মধ্যে, অধিকাংশ ঘরেই দেখবেন। আমাদের এই দর্শককে ধন্যবাদ যে আমরা পলিটিক্যাল বিষয়টি যে শুরু করেছিলাম যে কিভাবে ঐক্য, সেটা অন্য একটা দৃষ্টিতে এটা নিয়ে কালকে অবশ্য আমরা আলোচনা করেছি। প্রসঙ্গে আলোচনা আগে হয়েছে, আমি নিজে আপনার এই অনুষ্ঠানে একবার আলোচনা করেছিলাম যে ওরা যেখানে জায়গা থেকে টার্গেট গ্রুপ করে কাজ করে, যেমন শিবির যেভাবে কাজ করে, ঠিক একইভাবে ধর মাদ্রাসাগুলো যেটা বলা হয়। আরেকটা প্রশ্ন নিয়ে নেই জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মহিউদ্দিন ভুইয়া। জি বলেন। আমি একজন যুদ্ধরত মুক্তিযোদ্ধা। সিরাজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। উনি জীবনের অধিকাংশ সময় চিটাগংয়ে কাটাইছে। আমি বিএনপির শাসনমহলে স্টেশন অফিসার হিসাবে হাটহাজারীতে কর্মরত ছিলাম। হেন মন্ত্রীর ভাইয়ের তত্ত্বাবধানে ট্রেনিং সেন্টার আবিষ্কার হয়েছে, থানায় হইচই করে গেছে। আমার বাসা অফিস থানার পাশেই ছিল। দৌড়ায় গেলাম, গিয়া দেখি ওইখানে আবু, বেগুন, চাউল, বেমি রাইফেল, এইগুলি। কিন্তু ইনফরমেশনটা সিক্রেসি চায় নাই, লিক হয়ে গেছে। ফলে রাইফেল অস্ত্র টস্ত্রগুলি সরাই ফেলছে, পলায় গেছে। এই ট্রেনিং তো অনেকদিন যাবতে চলছে চিটাগাং রাঙ্গামাটি পাহাড়ে।
আমি ফরেস্টে চাকরি করতাম বন বিভাগে, ট্রেনিং বহুদিন যাবতই চলছে এদের ট্রেনিং। আর সিরাজ ভাইয়ের নিকট প্রশ্ন যে ঐক্যটা কার সাথে কার হবে? স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে না তার সাথে ঐক্য করে কি লাভ হবে দেশে? আর 2 নম্বর, এই যে মুসাদ 3 মাস যাবৎ প্রচার করতেছে যে বাংলাদেশে মুসলিম বাদারুট টাইপের সরকার আছে, কেন সংখ্যালঘুর উপর নির্যাতন চলছে। এরপরে এবং জনাব রহমানের সাথে তাদের আলাপ হয়েছে লন্ডনে। রহমান তাদের এসিউর করছে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবো এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা দিবে। এরার সাথে আরেকজন আসলাম, বিএনপির নেতা আসলাম চৌধুরী, ফুলের মালা গলায় দিয়ে দেখলাম টিভিতে মুসাদের সাথে মিটিং করে। বিএনপি তো তাদের কোনো এক্সপ্লেনেশনও করে নাই, সে একটা গুরুত্বপূর্ণ পদে আছে, তার একটা এক্সপ্লেনেশনও করেন নাই যে তুমি যে দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, যারা পৃথিবীতে মুসলমান ধ্বংস করে ফেলতেছে ইসরায়েল, তার সাথে তুমি মিটিং করো কি জন্য? ধন্যবাদ। আপনার প্রশ্ন বোঝা গেছে যে বিষয়টি উনি দুটি যে স্বাধীনতা বিশ্বাস করে না তাদের সাথে কি ঐক্য এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উনি বলেছেন। ইটস এ ম্যাটার অফ ওপিনিয়ন। আপনি স্বাধীনতা বিশ্বাস করেন, আপনি বলেন আপনি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা আপনি ধারণ করেন, আমি বলি আপনি করেন না, তো তাইলে কি হবে? তাইলে তো আমি যেহেতু বলি আপনি করেন না, জামাতের প্রশ্ন না, উনি যেটা আঙ্গুল নির্দেশ করেছেন উনি বিএনপির প্রতি ইঙ্গিত করেছেন। তো আপনি যদি বিএনপিকে ওরকমই মনে করেন যে এটা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সমাধান হবে না, সমাধান হবে না। এভাবে যদি আগে আপনি সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন তাইলে হবে না। বিএনপি আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক ঐক্য না হলে এই ইস্যুতে সব ব্যাপারে তো 2 দল হবে, কারণ বাক্সা রইতে আবার 2 দল আছে, 2 দল 2 জায়গার অবস্থানে থেকে জাতীয় কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক সময় হয় না, বা বাইরে যেগুলো গোলমাল হচ্ছে, যুদ্ধে আলোচনা হয় না 2 পক্ষের মধ্যে বিভিন্ন জায়গায়। আমি আমার কথাগুলো শেষ করি। আপনি একই সাথে টার্গেট গ্রুপের কথাটা বলছিলেন, যে টার্গেট গ্রুপের কথা যেখানে আপনার এখানে আলোচনা হয়েছে, আমি কয়েক যে যেখান থেকে জামাতে ইসলামী ছাত্র শিবির যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে, যে জায়গাগুলোকে বাছাই করে লোক সংগ্রহ করে, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, তারা সেই প্রক্রিয়াটা যায় না। এটা তো একটা আছেই। আপনি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ছাত্র দলের ইউনিট করেন, আপনি মাদ্রাসায় করেন না কেন? তাইলে তো সেখানে মানে এই অবস্থাটা দাঁড়ায় না। এটা হচ্ছে একদিক। আর একটা কথা হচ্ছে, ধরেন এই যে আমাদের এখানে কালচারাল অ্যাক্টিভিটিজের যে কথাগুলো 71 সালের আগে, মানে বাংলাদেশের পাকিস্তানের পর থেকে আমাদের দেশে যে আদর্শিক লড়াইগুলো, ভাষা আন্দোলন থেকে মতাদর্শগত লড়াই আমরা জিতে গেছি, সেটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে, এবং সেখানে মূলত মূল ভূমিকা পালন করছে ছাত্ররা, তরুণরা, যুবকরা। এবং 71 সালে মুক্তিযুদ্ধের আগেও এই তরুণরাই, এই ছাত্ররাই মূলত, ইভেন আওয়ামী লীগ তো পাকিস্তান ভিত্তিক পার্লামেন্টারি শাসনতান্ত্রিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা নিয়ে এগুচ্ছিলেন। ছাত্ররাই তো বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আওয়ামী লীগকে প্রেসার দিয়ে, এটা তো ইতিহাস বলে, যেগুলো ছাত্ররাই তখন ছাত্র রাজনীতিতে আদর্শিক একটা অবস্থান ছিল, আদর্শগত নীতিগত একটা অবস্থান থেকে ছাত্র রাজনীতি করেছে, ছাত্র সংসদ ছিল, ছাত্র আন্দোলন ছিল। এখন বিশেষ করে গত 16 বছর, 26 বছর ধরে আমি তো মনে করি আমাদের দেশের সাংস্কৃতিক আন্দোলন, ছাত্রদের খেলাধুলা, বিভিন্ন চর্চা, এগুলো বন্ধ করে দেওয়ার জন্য, বন্ধ হয়ে যাওয়ার জন্য 2 নেত্রী রেসপন্সিবল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির বেগম খালেদা জিয়া। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন না, ছাত্র কলেজগুলোতে সব 5,000 5,500 কলেজ আছে, কোন ছাত্র সংসদ নির্বাচন হয় না। নির্বাচন হলে কি হতো, সেখানে আপনাদের, আমরা যখন ছাত্র ছিলাম প্রতি মাসে একটা অনুষ্ঠান হতো, হয় স্বাধীনতা দিবস, তৈরি বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী, একটা প্রোগ্রামের জন্য এক মাস করে ছাত্র সংগঠনগুলো ব্যস্ত থাকতো। ফলে এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ছাত্ররা এগুলো নিয়ে ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত থাকতো। এবং এটা আমি শেষ করে দিচ্ছি, এটা এগুলো বন্ধ করে দেওয়ার, আমি যেটা মনে করি ওনারা 2 জন মনে করছেন, এই যে এই সমস্ত অ্যাক্টিভিটিজের মাধ্যমে এখনো দেখেন না 2 দলেই এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব, তারাই তো নেতৃত্ব করছে। এখন এই শিক্ষিত মেধাবী নেতৃত্ব ওনাদের দরকার নেই, ওনারা রাজনীতি করছেন ক্ষমতায় কেউ থেকে যাওয়ার জন্য, কেউ ক্ষমতা দখল করার জন্য। তো এটার জন্য তো মেধা আর শিক্ষিত লোকদের দরকার, এটার জন্য লাঠি। তো ওনারা ওই জন্য লাঠির বন্দোবস্ত করেছেন কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন এলাকায়, যেগুলো ওগুলোই থাক,
ওই মেধাবী শিক্ষিত নেতৃত্ব, এখানে সাংস্কৃতিক আন্দোলন, এখানে এই জাতীয় আদর্শবাদী রাজনৈতিক আন্দোলন করার মতো নেতৃত্ব শক্তি গড়ে ওঠা দরকার। এই জন্যই আদর্শবাদী রাজনৈতিক আন্দোলনের অভাবের কথা বলছেন। না, সেটা তো বলছি। আমাদের সামগ্রিক সামাজিক অর্থনৈতিক যে ট্রানজিশনটা হচ্ছে, আমাদের সকল শাশ্বত মূল্যবোধই কিন্তু ভাঙচুর হইয়া একটা নতুন আর্থসামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি হওয়ার প্রক্রিয়াটা শেষ হয় নাই, যার ফলে এই অস্থিরতাটা আমরা মোকাবেলা করতে খুব অসুবিধা হচ্ছে। একটা সোশ্যাল ভিজিলেন্স ছিল। আমি বোধহয় আরেকদিন এখানেই বলেছিলাম যে আমি যখন গ্রামে যেতাম ছোটবেলায়, তখন তো গ্রামে যাওয়ার পথে না হলেও 20 জন লোক জিজ্ঞেস করতো, আপনি কে রে বাবা, আপনি কে? বলে আব্দুল্লাহপুর খাবারে, মানে আপনি কোন খায়ের ছেলে? আমরা বলতাম নুরুল ইসলাম খানের ছেলে। তো ভিজিলেন্স তো হয়ে যাচ্ছে। একটা লোক এখন পাড়ায় এই যে এলজিবিটি, তখন তো আপনি হেঁটে যেতেন, এখন তো মোটরসাইকেলে যায়। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি যে এই যে ডিসকানেক্টটা হয়ে যাচ্ছে, এইগুলি দিয়েই বোঝা যায় আমরা ট্রানজিশনে। কিন্তু একটা কথা বলি, বিএনপি কে যদি আমরা বলে ফেলি, মানে আমরা রায় দিয়ে দেই যেটা এন্টি মুক্তিযুদ্ধ, তাইলে কিন্তু আমাদের সত্যি সত্যি বিপদ হবে। বরং বিএনপি যে স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত, বিএনপিকে সেখান থেকে ক্রেন দিয়ে টেনে উদ্ধার করার দায়িত্ব অন্যদেরকে নিতে হবে। এখন এটা কিরকম দেখেন, আজকে বিএনপির মহাসচিব আজকে গেলে আমরা প্রশ্ন করলাম যে খালেদা জিয়া আসলো না কেন? তাদের যে এটা দ্বিধাযুক্ত হলো, এক স্টেপ ফরওয়ার্ড গেল, এটা অ্যাপ্রিসিয়েট করতেছি না আমরা। তো খালেদা জিয়া গেল না, কিন্তু মহাসচিব তো গেল, আমরা এটাকে দেখছি না। যদি কেউ না যেত বলতাম কেউই গেল না। তো দেখেন, আমরা সেটার থেকে তো একটা হায়ার লেভেলে আপনি দেখেন, কয়েকদিন আগে আমরা একটা আনচার্টেড রিপোর্ট পেলাম, কি বাংলাদেশে গত 1 বছরের স্থিতিশীলতার কারণে আমাদের মানে এফডিআই এই সাবকন্টিনেন্টের মধ্যে হাইয়েস্ট 37% ইনক্রিজ হয়েছে। তো এই যে ইনক্রিজ করার, আমি যখন টকশোতে অ্যাপ্রিশিয়েট করেছি, আমি বলছি যে এখানে তো বিএনপি কেও একটু দিতে হবে, ক্রেডিট দিতে হবে যে তারা গত 1 বছর কোনো প্রোগ্রাম দেয় নাই। কেউ বলবে সামর্থ্যের অভাবে বা হোয়াট এভার, তারা তো শেষের দিকে সামর্থ্য ছাড়াই একটা ঘোষণা দিয়ে রেখেছিল। তা আমার যেটা মনে হয়, এটা সকলের দিক থেকে দায়িত্ব যে বিএনপি কে কিভাবে আমরা, কারণ বিএনপির মধ্যে পটেনশিয়ালটা কোথায়? পটেনশিয়াল হলো যে তাদের ভেতরে মুক্তিযোদ্ধা আছে। এটা কিন্তু একটা অনেস্টি, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট রকম মুক্তিযোদ্ধা আছে। এই মুক্তিযোদ্ধাদের অংশটা যেন বিএনপির ভেতরে শক্তিশালী হয়, জনগণের সমর্থন আর জনগণের সমর্থন, এটা নিয়ে একটা কিছু করতে হবে। আমি এই জন্যই কথাটা বলছি, আমি বিএনপি নামটাই নিতে চাই না। এখন এটা আওয়ামী লীগেরই দায়িত্ব হয়ে গেছে, এনটি আওয়ামী লীগ একটা স্পেস দেওয়া। আদারওয়াইজ আমাদের এখানে আওয়ামী লীগের দায়িত্ব, যেটা নাইমা বলেছেন, আওয়ামী লীগের দায়িত্ব এনটি আওয়ামী লীগের ভেতরে যে পটেনশিয়ালিটি আছে স্বাধীনতার পক্ষে, সেটাকে উইন করে নিয়ে আসা, এই কথাটা বলছেন অনেক। না, আমি আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি যদি এই বিভাজন, যেটা সিরাজ ভাই বলল, নাইম ভাই বললেন, যে একটা স্পষ্ট যে দুইটা দলের মধ্যে একটা বিভাজন বড় রকমের, যে বিভাজনটা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না কারোর পক্ষে এই পরিস্থিতিতে। এখন আপনাকে একটা বেজ লাইন ঠিক করতে হবে, আমাদেরকে একটা বেজ লাইন ঠিক করতে হবে। আমি রাজনৈতিক দলগুলোর কথা বলি, যেটা তাদের উদ্দেশ্যে বলি, তাদেরকে একটা বেজ লাইন ঠিক করতে হবে। এই বেজ লাইনটা কি? বাংলাদেশের যে ঐতিহ্যটা আছে, এই ঐতিহ্যটা আপনি, এরকম ঐতিহ্য বিষয় খুব কম আছে। আমাদের আছে মুক্তিযুদ্ধটা, অহংকার করার মতো, গর্ব করার মতো 71কে বেজ লাইন ধরে যদি আমরা এগুতে পারি, তাহলে কিন্তু আপনি এই বিভাজনটা কাটিয়ে ওঠা যাবে। দিস মাই পার্সোনাল অপিনিয়ন। হয়তো আমার সাথে যারা এখানে আছেন, নাইমুল ইসলাম খান, জনাব সিরাজ ভাই, তারা কিন্তু একমত হবেন নিশ্চয়ই, যে আপনাকে যদি একটা বেজ লাইন ধরেন, তাহলে কিন্তু এই জায়গাটায় এই সংকটটা উত্তরে আনা সম্ভব। এখন ধরেন বেজলাইনে আসতে হলে কি করতে হবে? বেজলাইনে 71-এর মুক্তিযুদ্ধটা একটা আমাদের বিশাল অঙ্কার। আপনি 71-এর ভ্যালুস গুলো ক্যারি করতে হবে। 71-এর ভ্যালুস গুলো এখন আওয়ামী লীগ যদি বলে, আমি একটু ধরেন, এখানে আজকে কোনো রাজনৈতিক দল তো নাই, আওয়ামী লীগ যদি বলে 71-এর বেজলাইনে আসার শর্ত হচ্ছে জামাতকে ছেড়ে আসা, না, এটা যেটা এখন চলছে, এখন বলছে জামাতকে আপনারা নিষিদ্ধ করে দেন, নিষিদ্ধ করে দেন। না, এখন নিষিদ্ধ করে দেন। না, বিএনপি আওয়ামী লীগ বলছে একে বাদ দেন, আবার বিএনপি বলছে নিষিদ্ধ করে দেন। এখন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি কোন জায়গায় যাবেন, কিভাবে এই এন্টি লিবারেশন ফোর্সটাকে, যারা স্বাধীনতার সময় আমাদের বিরোধিতা করেছে, তাদেরকে কিভাবে রাজনীতি থেকে একটু হটিয়ে রাখবেন, দূরে সরিয়ে রাখবেন, সেটা তো রাজনৈতিক দলগুলো
নেতৃবৃন্দকে একটা সমঝোতার মধ্যে আসতে হবে, সমঝোতা আসতে হবে। এটা আমি সিরাজ ভাই বা নাইমুল ইসলাম খান যতই বলা বলি করি, যতই মানে জোরে সোরে কথা বলি, এখানে তো এই সমস্যার সমাধান হবে না। তারা যদি একটা টেবিলে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো মানে আপনার একটা জায়গায় মোটামুটি এক মিনিট করে আসবো। তাহলে অ্যান্টি লিবারেশন ফোর্সটাই এখন আমাদের সবকিছুর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। না, এটা যন্ত্রণার একটা কারণ তো বটে অ্যান্টি লিবারেশন ফোর্স। দেখেন অ্যান্টি লিবারেশন ফোর্স এখন যেটাকে আমরা চিহ্নিত করে বলি, এটা কিন্তু নেগলিজেবল কোনো ফোর্স না। এটাকে নিয়ে চিন্তা করতে হবে, এটার ব্যাপারে একটা রাজনৈতিক সমাধানে পৌঁছতে হবে। এই ফোর্সটাকে কি করবে, তাদেরকে এই দুষ্টামি এগুলো যেগুলো করছে, যেগুলো আমরা চিন্তা করি, ধারণা করি, এগুলোই তাদেরকে করতে দেবেন, নাকি তাদেরকে মেইন স্ট্রিম আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি দ্বারা একত্র যে বেসদের কথা বলেন এই জায়গায় আনার উইন ওভার করার চেষ্টা করবেন? সেটাও রাজনৈতিক দলকে এই উইন ওভারটা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ করে নয়। না, আমি আবার অনেস্টলি বলি যে আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে কথা বলি, আমাকে আওয়ামী লীগে হইতে হবে কেন? আওয়ামী লীগ এনকারেজ করবে যে আওয়ামী লীগের বাইরেও বঙ্গবন্ধুর প্রেমিক আছে, আওয়ামী লীগের বাইরেও মুক্তিযুদ্ধের মানুষ আছে যারা আওয়ামী লীগের বিরোধিতা করবে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা খুব দৃঢ়চেতা। এই বিএনপির ওইখানে দ্বিধাটা আছে, তাদের পদক্ষেপগুলি মুক্তিযুদ্ধের পক্ষে এরকমই দ্বিধাযুক্ত। ওই তারা মহাসচিবকে পাঠায়, খালেদা জিয়া যাইতে দ্বিধা করে, হয়তো যে কোনো কারণ। এই জায়গাটা থেকে তাদেরকে মুক্ত করার এটাই কথা হচ্ছে অ্যান্টি লিবারেশন ফোর্সের ব্যাপারে দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত দুই বড় রাজনৈতিক থেকে নিতে হবে। আর এখানে তাহলে একটা বেস তৈরি হবে। আপনাদের তিনজনের জন্য আমাদের সময় শেষ, আমরা শেষ করতে যাচ্ছি, আমাদের সময় শেষ। আপনাদের ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।